দর্শক মণ্ডলী, শুভ সন্ধ্যা এবং সাথে শুভ বাংলা নববর্ষ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের তৃতীয় লাইভ সেশনে আসলাম করোনা নিয়ে কিছু কথা। আমি জানি অনেকেই হয়তো বসে থাকেন প্রোগ্রামটি কখন শুরু হবে, অনেকে হয়তো থাকেন না। যাই হোক, আমি আসলে আমার ব্যক্তিগত উদ্যোগে এই উদ্যোগটি নিয়েছি যেন আমার এই অভিজ্ঞতা থেকে আপনারা সবাই কিছু কিছু শিখতে পারেন। করোনা পরিস্থিতি নিয়ে আসলে আমরা আগে কখনোই প্রস্তুত ছিলাম না, তাই প্রতিদিন নতুন নতুন ঘটনাবলী থেকে আমি নিজেও অনেক কিছু শিখছি, অবাক হচ্ছি। যুক্তরাষ্ট্রের এই সময়টুকুতে আমি সাধারণত লাইভে আসি যুক্তরাষ্ট্রের মানুষগুলোকে টার্গেট করে এই সাবজেক্টগুলো সেট করি। আজ আসার কথা ছিল করোনা এবং শিশুদের মধ্যে যে আতঙ্ক, সেইটি নিয়ে কথা বলার কথা ছিল। তো আমি একটু শারীরিকভাবে এক্সস্টেড। আজকের দিনটি খুব কঠিন গিয়েছে, অনেক ব্যস্ততা, প্রায় 18 ঘন্টা কাজ করলাম একসাথে। তাই আজকে স্পেশালিস্টকে আর টানা পূরণ করে আনিনি, তার চেয়ে আজকে খুব সুন্দর একটি সাবজেক্ট হঠাৎ করে মাথায় এলো, যে সাবজেক্টটি খুব জরুরি মনে হলো। গতকাল আমি যেটি নিয়ে ডিসকাস করেছি সেটি ছিল, থ্যাংক ইউ বাবা, মাই সান জাস্ট মেড মি টি। তো গতকালের বিষয়টি ছিল এমন সময়ে যেটি পরিবারগুলো কিভাবে ভুল করছে। আজ কথা বলবো রোগীরা যারা রিস্কে আছেন তারা কি ভুল করছেন, সেইটি নিয়ে কথা বলবো। আজ আমি হোম ভিজিটে গিয়েছিলাম, সেখান থেকে মনে হলো যে না, এখানে শুধু পরিবারগুলো তাদের ভালোবাসা দিতে গিয়ে যে ভুল করছে তা নয়, যিনি ভালোবাসা নিচ্ছেন তিনিও আসলে ভুল করছেন। তো আসুন এইটি নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে, আজকে অন্যান্য দিনের মতো আজ ছিল না। আজ প্রচুর কল এসেছে আমার কাছে, প্রচুর কল। সেটি বলেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, টেক্সাস, লুজিয়ানা, যা বলবেন তাই। আমি কলগুলো চেষ্টা করি আনসার করতে, অনেক সময় দেরি হয়ে যায়, কারণ মানুষ রাত 2টার সময় দেখা যায় যে SMS করছে। তো আমি অফিসে যাইতে 10টা বাজে, তারপরে শুরু করতে করতে 11টা বাজে, তারপর আস্তে ধীরে একটু পাম্পড আপ হয়ে তারপরে বসি কলগুলোর জন্য। বিভিন্ন দিক থেকে মানুষ চাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের অফিসের যে সেটআপটি থাকে, সাধারণত প্রায় 6 জন মানুষ বাসা থেকে কাজ করে। আমার 2 জন অ্যাসিস্ট্যান্ট ডক্টর, তারা আমার যে হেলথ সেন্টার, সেই হেলথ সেন্টারের মানুষ যারা রোগী আছেন তাদেরকে ওনারা সরাসরি চেষ্টা করছেন পাশে দাঁড়ানোর জন্য। আর আমি চেষ্টা করছি যারা আমার রোগী আছেন তাদের কল থেকে যদি কোনো বিশেষ ইম্পর্টেন্ট কল আসে, অনেক অসুস্থ, আমি বাসায় যেতে হবে কিনা, এই ধরনের কল তারা আমাকে ডিসপ্যাচ করে, তখন আমি প্রয়োজনে আমি কল করি, অথবা আমি বাসায় গিয়ে দেখি। এইটি এক। আর 2, অন্যান্য রোগীরাও অনেক সময় কল করে, যদি দেখি যে হ্যাঁ সেরকম সিরিয়াস কিছু, আমি গেলে রোগীর জন্য ভালো হবে, নিউ ইয়র্কের আমাদের কাছে তাদের অবস্থান, আমি তখন দেখি। এইভাবেই চলছে দিন। আমারটি মোর অফ পাবলিক। তবে এটির একটি অসুবিধা হয়েছে যে আমার যে রোগীরা এতদিন আমাকে দেখিয়েছেন, তারা এই কঠিন মুহূর্তে তারা আমাকে খুঁজছেন, কিছুটা কম পাচ্ছেন। আমি এই জন্য ভীষণ কাছে, কিন্তু আমি নজর রাখছি কে কখন কল করছেন আমার অফিসে, আমার সেবা নেওয়ার চেষ্টা করছেন, কলের উত্তর ঠিক মতো পাচ্ছেন কিনা, আমি কিন্তু ব্যাক এন্ডে সব তদারকি করছি। তো আপনারা একটু কয়দিন ধৈর্য ধরেন, আমি আছি, আপনাদের পেছনে আছি। তো যাই হোক, এখন আসলে ডাক্তারের সংখ্যা খুব স্বল্প, কমিউনিটিতে একেবারে নেই বললেই চলে। তো আমি চেষ্টা করছি আমাদের এই মানুষগুলোকে কিভাবে বাসায় রেখে সুস্থভাবে
ভালো রাখা যায় সেই জন্য আমি চেষ্টা করছি। তো আমি আমার আমার যারা রুগী আমার সেন্টারে তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের পাশে একদম আলিঙ্গন করে যখন যেভাবে থাকি সেভাবে হয়তো পারিনি, কিন্তু আমি বেসিক চেষ্টাটি করে যাচ্ছি। আমি অন্যদের মতো অফিস বন্ধ করিনি। আমি আপনাদের পাশে বুক চিতিয়ে, এবং আপনি যদি অসুস্থ হয়ে যান সেই রকম বিশ্বাস করেন আমাকে আপনি দেখবেন, অবশ্যই আমি হাজির হব। অনেকেই সিক নোট বা কাগজের নোট খুঁজছেন তাদের অফিসে দেবার জন্য, যেতে চাচ্ছি না, যেতে পারবো না। দেখুন আসলে রোগী সেবা করতে গিয়ে এই ক্লারিক্যাল কাজটুকু থেকে আমি ইন্টেনশনালি একটু দূরে থেকেছি। আমি পারিনি। আমার কাছে মনে হচ্ছে রোগীর সেবা, রোগীর পাশে দাঁড়ানো এইটি এখন আসল কাজ হওয়া উচিত। যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের নোটের প্রয়োজন হলে ডিপার্টমেন্টগুলোকে বলুন যে আমার ডাক্তার বন্ধ আছে, বলে আমার উপর দিয়ে চালিয়ে দিন। তারপর যখন সব ইজি হবে আমি নির্দ্বিধায় আপনাদের পাশে দাঁড়াবো, আমাদের রোগীদের জন্য বলছি। গতকাল কয়েকটি হোম ভিজিট করেছিলাম, আলহামদুলিল্লাহ ৩ জন পেশেন্টকে দেখেছি গতকাল। ৩ জনই মনে হলো আজকে কল দিয়ে কথা হলো বা যোগাযোগ হয়েছে, ৩ জনই খুবই ভালো আছেন। ভেরি মানে আমি গতকাল বেশ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু এনারা ৩ জনই ভালো আছেন। আমার সাথে একজনের ২ বার যোগাযোগ হয়েছে, আরেকজনের ১ বার, আরেকজনের ১ বার, আলহামদুলিল্লাহ। এখন আসুন আজকের ৪টি এক্সাম্পল আপনাদেরকে সামনে আনতে চাই। এগুলো সবগুলোর ভিতরে একটু শিক্ষণীয় কিছু আছে। শুধু করোনার এই পরিস্থিতিতে যে আমরা ডাক্তার সাহেব বলেন সাবান দিয়ে হাত ধুবো না পানি দিয়ে হাত ধুবো, কতক্ষণ ধুবো, এটি নয়। সবকিছু জিনিস, ছোট ছোট কিছু জিনিস, এগুলো সবকিছুর ভেতরে আমরা কিছু শিক্ষার উপকরণ পাই। আমি পাই ব্যক্তিগতভাবে। আমি মনে করি যে আপনারাও হয়তো ব্যাপারগুলো পছন্দ করেন, যেই কারণে আমি এইভাবে আনি, যেন আমার এই ঘটনাগুলো থেকে বাংলাদেশও কিছু কিছু উপকৃত হয়। তো প্রথম জন যিনি আমার পূর্ব পরিচিত, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো ওনার ভাই। তো উনার যেটি হলো, উনি ৬ দিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন, কিন্তু গত ৫ দিন ধরে কোনো যোগাযোগ নাই হাসপাতালের ডাক্তারের সাথে। তারপর আমি গত ৩ দিন ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন ২ ঘন্টা করে ব্যয় করেছি হাসপাতালে যোগাযোগ করার জন্য, যদি কিছু একটা জানা যায়। আমি সরাসরি ডাক্তারকে পাচ্ছিলাম না, আমি ওই হাসপাতালেরই ডাক্তার। যাই হোক, এত ভাষা ভাষা উত্তর কেন নিব, আমার কাছে এটি মনে হয়েছে। তাই আজও সারাদিন আমি চেষ্টা করেছি বিভিন্ন ভাবে সেই ডাক্তারের, কোনোভাবে কোনো সংবাদই পেলাম না। আমার কোঅর্ডিনেটর আছে ওই হাসপাতালে, সেখানেও পাইনি। আমি খুব হেল্পলেস মনে হলো। বাধ্য হয়ে, যেহেতু আমার একটি এই হাসপাতালটির অংশ, আমি গেলাম। যাবার পরে মেইন গেট দিয়ে না ঢুকে পেছনের গেট দিয়ে ঢুকেছি। তারপর যেই ফ্লোরে আমার পেশেন্টটিকে রাখা হয়েছে সেই ফ্লোরে দরজায় যাবার পর আমাকে বলল যে থামো, এখানে তোমার যদি নিজস্ব রোগী থাকে তুমি এখানকার ডাক্তার হয়ে তবেই তুমি যেতে পারবা। তো যেহেতু আমি হাসপাতালের ভেতরের ডাক্তার নই, আমরা বাহির থেকে যাই রোগী দেখে চলে আসি, তখন আমি বললাম যে না। তখন বলল যে গেটে সিকিউরিটি থেকে জেনে নাও কি করতে হবে। তো সিকিউরিটিতে গেলাম, সেই একই বাংলাদেশের মতো লাল ফিতা, দিস এন্ড দ্যাট, দেখুন। তারপর কোঅর্ডিনেটরকে আবার কল দিলাম, অ্যাডমিনিস্ট্রেটরকে কল দিলাম, কি একটি অবাক কাণ্ড, কোনো ঠাঁই পেলাম না। মানে জানতেই পারলাম না। আনঅফিসিয়ালি কিছু আমাকে বলল, তাও নার্স নয়, কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট। আমার কাছে খুব খারাপ লাগলো। আজকে 25 বছর ডাক্তারি করার পরে নিজেকে খুব হেল্পলেস মনে হলো, যে হাসপাতালগুলোর এই অবস্থা। কথা কি এমন ছিল? মানুষজন 7 দিন হাসপাতালে, একটি মাত্র ফোন কল পেয়েছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এর থেকে অনেক ভালো, অনেক ভালো। হাসপাতালগুলো চাইলে একজন কোঅর্ডিনেটর রাখতে পারতো, প্রতিটি রোগীর জন্য সারাদিনে একটি নির্দিষ্ট নিয়মে কল করে জানিয়ে দিবে অ্যাটলিস্ট জীবিত আছে না মৃত, দোয়া পড়বো না পড়বো না। কি করব? ভীষণ মন খারাপ হলো এই পেশেন্টের জন্য।
আমি দাঁড়িয়ে থেকে এই জিনিসটি করতে পারিনি, অথচ এরকম শত শত বাঙালি ভাই বোনেরা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে। তাদের কি হচ্ছে আমার ধারণায় আসতে পারে না, কি পেরেশানির মধ্যে দিয়ে মানুষগুলো যায়। এটি আমি সারাদিন শুধু আমি ভেবেছি, আমার সারাদিনের এনার্জি যতটুকু ছিল সব শূন্য হয়ে গেছে। এই পেশেন্টটিকে খুঁজতে গিয়ে আমি একটি বড় লেসন পাইলাম। তবুও ছাড়িনি, আগামীকাল আবার আমি আমার মতো করে চাইব। এরপর একটি কল, আমার নাম্বারটি পেয়ে বাংলাদেশ থেকে একটি কল দিল। ইয়াং একটি ছেলে হবে, যে স্যার আমার মা একটি হাসপাতালে ভর্তি, আপনি একটু খবর নিয়ে দেখবেন এই হাসপাতালে। তো তথৈবচ হাসপাতালে কল দিলাম, কোনোভাবেই কানেকশন। তো হাসপাতালের আমার বন্ধুকে কল দিলাম, বন্ধু একটু পর খবর নিয়ে আমাকে যা বলল তা আমি বাংলাদেশে আবার কল করলাম রোগীর যে ছেলে তাকে, যে বাবা তোমার মায়ের তো অবস্থা এরকম, খুব একটা ভালো নয়, মনে হয় না বাঁচবে। তো উনি বললেন যে আমার মায়ের এমনিও ক্যান্সার আছে, বুঝতে পারছি লাশও তো আনতে পারবো না মনে হয় যদি এরকম হয়। ছেলেটি শেষে যা বলল আমার খুব খারাপ লাগলো। বলল যে আপনি মেহেরবানি করে আমার মায়ের কানের কাছে আয়াতুল কুরসি এবং কলেমা পড়ার কাউকে কি পাঠাতে পারবেন? অ্যাটলিস্ট আমি আমার নিজেকে বলতে পারবো যে মা তোমার জন্য আমি চেষ্টা করেছি। আসলে খুব হৃদয় বিদারক। যাই হোক, পরে আমার পরিচিত একজনকে বলেছি, সে কাজটি করেছে। করোনা অনেক কিছু আমাদের শিক্ষা দিয়ে গেল। যারা এই পরিস্থিতিতে পড়েনি তারা বুঝবে না এটি কত কষ্টকর। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার লেভেল থেকে যতটুকু সম্ভব। এরপর আরেকটি হাসপাতালে একই রকম ভাবে একটি রোগী ভর্তি, 5 দিন কোনো খবর নেই। 5 দিন ইয়াং একটি ছেলে, 32 বছর, মুসলমান নয়। সো ট্রেডিশনালি খবরটি পাওয়া যায় না সাধারণত। তখন আমরা আমাদের বন্ধু বান্ধবকে খবর দিলাম, বন্ধু বান্ধব বললো যে দেখ ওর চার্টে ঢোকা যাবে না, প্রবলেম আছে। কারণ আমরা যে ঢুকতে পারবে তাকে মনিটর করা হয়, কেন ঢুকলো অপ্রয়োজনীয়। তো যাই হোক, যা বললো 32 বছরের ভদ্রলোক ভালো নেই, যে কোনো সময় হয়তো দুঃসংবাদ শোনা যাবে। মনটি খারাপই হয় আসলে এই কলগুলো হাসপাতালে করতে গিয়ে, কত ঝক্কি ঝামেলা নেই শুধু একটি কথা বলার জন্য, ভালো আছে না ভালো নেই। ভালো আছে যদি বলি, একটি বিশাল আশা নিয়ে পরিবারটি বসে থাকে। কিন্তু যারা লাইফ সাপোর্টে গিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে পরিস্থিতি ভালো নয়, কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া ছাড়াও তো কোনো উপায় থাকে না। এর মধ্যে একটি ভালো খবর পেলাম, সেই হাসপাতাল থেকে আমার এক চিকিৎসক বন্ধু এসএমএস করলো, তোমার এই একটি পেশেন্ট এরকম, তাকে 4 দিন আগে ভর্তি করেছি, 3 দিন আগে, আজ উনি ডিসচার্জ হয়েছেন। তো খারাপ খবরের মাঝেও আমরাও একটু খড়কুটো ধরে বাঁচতে চাই। তো এই ঘটনাগুলো দেখলাম। তো আজকের যে বিষয়টি, শেষমেশ যে হাউস কলে গেলাম, আজকে একজন পেশেন্ট দেখতে গেলাম, একজন পেশেন্টের বাসায়, যিনি বেশ কয়েকটি বাসায় গিয়েছে আজ। যাক, যেগুলা দেখতে পেলাম সেইটা থেকে আমি শিরোনামটা ঠিক করলাম যে আক্রান্ত রোগীদের ভুল কি হতে পারে। আক্রান্ত রোগীদের ভুল দুইটি ভাগে ভাগ করেছি, একটি যুক্তরাষ্ট্রে, একটি বাংলাদেশে। আক্রান্ত রোগী অনেকেই যারা লক্ষণহীন, অনেকের সহ্য ক্ষমতা বেশি,
প্রোটেক্টিভ ব্যবস্থা বেশি স্ট্রং, তাদের ক্ষেত্রে করোনা আসলে কিছু করতে পারে না। ভেতরে ভেতরে জ্বর জ্বর ভাব, একটু কাশি, কিন্তু রিয়েল জ্বর নয়। তারা তাদের যখন সামান্যতম লক্ষণ থাকবে অথবা থাকবে না, এই মুহূর্তে একটু শরীর ব্যথা করছে, ঠিক জ্বর নয়, তারাও কিন্তু আক্রান্ত ধরে নিতে হবে। তাদের একটি বিশাল দায়িত্ব রয়েছে অন্যদেরকে প্রোটেক্ট করা। বাড়িতে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে। তখন আপনি শিওর নয় এটি করোনা কিনা, কিন্তু এই মিনিমাম সূক্ষ্মতম লক্ষণ থাকলেও আপনাদের উচিত হবে বাড়িতে কোয়ারেন্টাইন হিসেবে থাকা। এটি আপনাদের কাছে আমার অনুরোধ, কারণ আপনাদের মাধ্যমেই সর্বনাশটি বেশি হচ্ছে। এরপর আসুন, যে হোম ভিজিটের পেশেন্টটি দেখলাম, তো ঠিক গতকালের মতোই ঘটনা। বেচারা স্ত্রী স্বামীর সেবা করবেনই, সেটি যত কষ্টই হোক। একই বিছানায় ঘুমাতে হবে দিন রাত 24 ঘন্টা, কিন্তু ওনার মধ্যে একটি প্রচ্ছন্ন ক্লান্তির একটি ভাব দেখলাম। ঠিক নয়। তো উনি তো সেবা করবেনই, কিন্তু আমরা যারা রোগী আছি, যিনি রোগী, তার একটি বড় দায়িত্ব রয়েছে পরিবারকে বাঁচানোর। এই 2টি সপ্তাহ আপনি অসুস্থ থাকবেন, আপনার স্ত্রীকে বলুন না অন্য রুমে ঘুমোতে, একটি বেল সাথে রাখবেন, অথবা আপনি না হয় বিছানায় স্ত্রীকে বলেন তুমি একটু পাশে নিচে একটি কিছু একটি নিয়ে আসো, ওখানে ডাক্তার সাহেব বলেছে বা সবার থেকে শুনছি 6 ফিট ডিস্টেন্স রাখতে হবে। এটি করা যায় কিনা সেটি আমার প্রশ্ন আপনাদের কাছে। যারা রোগী আছেন, আজকে ভালো কালকে রোগী হবেন, তারা এই জিনিসটি করুন। আপনি নিজে মাস্ক পরবেন আপনার যতই কষ্ট হোক, গ্লাভস পরবেন যতই কষ্ট হোক, এবং আপনার স্ত্রী বা সেবক বা সেবিকা যিনি হোক তাকে বলবেন, অর্থাৎ দূরে থাকো, খাবারটি ওখানে দিয়ে যাও। এখন মাথা মুছে দিতে হবে, পা মুছে দিতে হবে, তো একান্ত বিপদে পড়লে, তাই না? আপনি গ্লাভস মাস্ক পরে ফেলুন, একটু সাইড হয়ে শোন, আপনার স্ত্রী এসে আপনার মাথা আর পা ভিজে দিয়ে উনি চলে যাক, কিন্তু ওনাকে এর মধ্যে আর রাখবেন না। উনি যেন ওনার মতো করে প্রোটেকশন নিয়ে আপনার কাছে আসে, সেটি আপনার দায়িত্ব। আপনি যখন টয়লেটে যাবেন গ্লাভস পরবেন, তারপরে সবাইকে বলবেন অল ক্লিয়ার, আমি আসছি। সবাই বাড়ির যার যার মতো চলে যাবে দূরে। আপনি এটি টয়লেট করবেন, ব্যবহার করবেন। আপনার স্ত্রীকে বলুন আমি চলে যাবার পরে তুমি টয়লেট বোলটি ওয়াইপ দিয়ে ক্লিন করো, ফসেট গুলো ক্লিন করো, সুইচ গুলো ক্লিন করো, রেলিং গুলো ক্লিন করো, অথবা আপনি যদি করতে পারেন ভালো, এটি করতে হবে আপনার সন্তানদের প্রোটেকশনের জন্য, আপনার স্ত্রী বা আপনার স্পাউসের প্রোটেকশনের জন্য। ধরুন আপনি করলেন না, আপনার স্ত্রী অসুস্থ হলো আপনার পরে, আপনি পারবেন রান্না করতে, আপনি পারবেন শিশু সেবা করতে, তাই আপনি যখন রোগী, আপনাকে তাদের প্রোটেকশনের ব্যাপারটা একটু শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। এভাবে আপনি সেবা নিয়েই যাবেন আরেকজনকে অসুস্থ করে, এটি মানবিক নয়। যিনি অসুস্থ হলেন তিনি একটি কামরায় চলে যান, দরজায় বাকিরা এসে খাবার দিয়ে যাবে। আপনি একটু হার্ড, স্ট্রং, টাফ হতে শিখুন। এই সময়টুকুতে যদি আপনি নিজে টাফ না হন, বাকিদের বিপদে ফেলে দিবেন। সত্যি বলছি, বাকিদের বিপদে ফেলে দিবেন। একটি বড় দায়িত্ব রয়েছে আপনাদের জন্য। বাংলাদেশের একটি ঘটনা বলি। এই সিচুয়েশনে বাংলাদেশের আজকে একটি ঘটনা, একটি পেশেন্ট, সে গর্ভবতী মা, তিনি নারায়ণগঞ্জে ডাক্তার দেখিয়েছেন, কোনো কারণে ডাক্তারের সাথে মতামত হয়নি হয়তো গাইনি চিকিৎসক, তারপরে তিনি গাড়িতে করে, ভ্যানে করে, বাসে করে উনি গিয়েছেন
কুমিল্লায় ওনার বাড়িতে ছিলেন 2 দিন। উনি প্রথম থেকে ওনার সর্দি কাশি ছিল, তারপর উনি বাড়িতে গেলেন, বাড়িতে থাকলেন 2 দিন। এরপর বাসে করে যেভাবে হোক পাবলিক ট্রান্সপোর্টেশনে করে উনি সিলেট গেলেন। তখনও কিন্তু বলেন নাই যে সর্দি কাশি আছে। সেখানে রোগী আউটডোরে গিয়ে নাম লেখালেন শত শত রোগীর মাঝখানে। তারপর শেষে যখন ডেলিভারির সময় হলো, আরো কিছু ঘটনার পরে উনি সব শেষে গিয়ে বললেন হ্যাঁ, ওনার গত 7 দিন ধরে জ্বর সর্দি কাশি। এর মধ্যে ওনার হাজবেন্ড নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যেহেতু আসলে জ্বর ছিল ওনার প্রথমে। তো ওনারা দুইজনই কাউকে বলেন নাই যে ওনাদের জ্বর। দেখুন, এই যে না বলার কারণে কি হলো, লাভের লাভ একটি হয়েছে, দুইজনে মিলে কয়েক হাজার মানুষকে এর মধ্যে সংক্রমিত করে ফেলেছেন। এটি কতটা ঠিক বলুন? এই জায়গাটিতে একটি বড় শিক্ষা আছে। সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে অন্যদেরকে ইনফেক্ট না করার। ওনারা জানতেন যে যদি এই লক্ষণগুলো বলেন তাহলে লাভ হবে না, তাহলে কেউ দেখবে না, তাই ওনারা বলেননি। স্ত্রী হয়তো ব্যথায় ছিলেন, উনি গর্ভবতী, কিন্তু স্বামী মহাশয় বেশ ভালো চালাক মানুষ। ফলশ্রুতিতে কি হলো? নারায়ণগঞ্জ লকডাউন, ফলশ্রুতিতে কি হলো? সিলেটও সেই পথে হাঁটছে। ফলশ্রুতিতে কি হলো? কুমিল্লাও সেই পথে হাঁটছে। দেখুন, এরকম একটি পরিস্থিতিতে আমাদের সবার একটি দায়িত্ব আছে। আপনি আপনার বিন্দু মাত্র যদি আপনার লক্ষণ থাকে, আপনার উচিত হাসপাতালগুলোতে না দৌড়ে নিজে 15টা দিন বা 3টি সপ্তাহ নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলা। যারা আমেরিকাতে এখন আছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, গ্রামের বাড়িগুলোতে, বাড়িতে বাংলাদেশে যাদের আত্মীয় স্বজন আছে, নন্দিতা, তো তাদের সবাইকে এই কাজগুলো বলুন যে আসলে হাসপাতালে গিয়ে লাভ নেই, এই করোনা ভাইরাসের চিকিৎসা বাড়িতেই হয়। এটি বলতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। যিনি আক্রান্ত তার একটি বড় দায়িত্ব রয়েছে তার পরিবারকে বাঁচানো, তার সমাজকে বাঁচানো, তার বন্ধু বান্ধবকে বাঁচানোর। আর উনি যদি এই ভূমিকাটি না নেন, আমরা সবাই মিলে মরে যাব। আমাদের দেশের সরকার, ক্লিনিক, হাসপাতাল, তাদের সেই ক্ষমতা আছে এই 16 কোটি মানুষের জন্য হাসপাতালে আইসিইউ বেড। আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে, এইভাবে চলবে না। আর যারা সুস্থ আছেন বাংলাদেশে বলি, চোখ নাক খোলা রাখুন, দেখুন আপনার আশেপাশে কারা অসুস্থ আছে, একটি টাফ স্ট্যান্ড নিন যে হ্যাঁ, তো এই মুহূর্তে তোমাদের সর্দি কাশির অর্থই হচ্ছে করোনা। এখন আর সেই সুযোগ নেই যে ঢাকায় গিয়ে চিকিৎসা করব, চিকিৎসার কিট আসলো না, এই জিনিস কিন্তু এখন হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি গত 1টি মাস বারবার চিৎকার করছি, আপনারা শুনছেন না। যাই হোক, আমার কথা কেউ শুনছে মনে হয় কিছু সরকারের মানুষজন হইতে পারে। যা বলছি কিছু কিছু পরিষ্কার হচ্ছে, এইটিও সত্য হবে। আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে সর্দি কাশি অ্যালার্জি যা যেখানে থাকুক ফেলে দিন। এই মুহূর্তে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রে যেখানেই জ্বর রয়েছে, সর্দি কাশি, এই করোনা, এইভাবে ধরে নিয়ে সামাজিক আন্দোলন করুন। কেউ বের হতে পারবে না। যিনি যার সর্দি কাশি তাকে ঘরে থাকতে হবে। শ্বাসকষ্ট না হওয়া পর্যন্ত আপনাকে ঘরে থাকতেই হবে। প্রতিটি রোগীর প্রতি এটি কথা। এটি হলো আজকের মেসেজ। আমরা যারা আক্রান্ত, আমাদের ভূমিকা আক্রান্তদের চেয়েও বেশি। আমাদের কাজ নিজেকে সুস্থ করে তোলা এবং অপরকে রক্ষা করা। আগামীকাল সকালে এখন থেকে 12 ঘন্টা পরে আমি আসবো প্রাথমিক চিকিৎসা নিয়ে, শুধু বাংলাদেশি মানুষকে টার্গেট করে কি কি করতে হবে। যদিও সবাই জানে, আমি কথাটি আরেকবার বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশের মানুষগুলোকে শেখানোর জন্য 4টি কথা, এগুলা লিখে রাখতে হবে সবাই।
এটি নিয়ে কাল কথা বলবো। তবে আজকের ঘটনাটি বুঝতে পারলেন, এই যে বাংলাদেশে যে ঘটনাটি ঘটলো, কত ডাক্তার ইনফেক্টেড হলো নাকি দিয়ে, সমাজের কতগুলো মানুষ ইনফেক্টেড হলো, এগুলো কোনোটাই প্রয়োজন ছিল না। যদি এই মানুষগুলো বলতো হাসপাতালে গিয়ে আমার সর্দি কাশি হয়েছে, কি করবা করো, এইটি এইটি বললেই কিন্তু হলো। আপনাকে কেউ পারবে না, পেটাবে না, সবাই আপনাদেরকে আপনাদের মতো করেই দেখবে। কিন্তু এটি না করতে গিয়ে আপনি কি করলেন? আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে করে দিলেন এটি। এখন আসুন বাংলাদেশ সিচুয়েশনটা বলি। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ঠিক 1 মাস আগে যেমন ছিল, এই মুহূর্তে বাংলাদেশ একই আছে। শেখার অনেক কিছু আছে। আমরা প্রতিটি স্টেপে ভুল করেছি। এই কাজগুলো করা যাবে না। দেশটি যে খুব রিচ একটি ধনী একটি দেশ তা নয়। তাই আমরা মানুষগুলো যদি শক্ত না হই, এই জিনিসগুলো ভুল না করি, তাহলে আমরা বাঁচব। কি করেছিলাম আমরা 1 মাস আগে, চলুন একটু শুনি। 1 মাস আগে এই সোশ্যাল ডিস্টেন্সিং বলতে যেটি কথা, এই কথাটি ডক্টর ফাউচি তখন শুরু করেছিলেন। কেউ পাত্তা দেয়নি। আর সবাই আর কি যার যার মতো পার্টিতে গিয়েছে, যার যার মতো খেলা দেখেছে, যার যার মতো পাবেছে, মদ খেয়েছে, দিস দ্যাট, ওগুলো সব হয়েছে। আমার স্পষ্ট মনে আছে 1 মাস আগে আমরা শুনছিলাম যে সোশ্যাল ডিস্টেন্সিং কিছু একটি বলবে, কারফিউ হবে, কিন্তু এই দেশে তো কারফিউ হয় না। তো আলটিমেটলি হয়নি। তখন এটি ঘরে ঘরে ছড়িয়েছে। ঠিক 1 মাস আগে আমরা ভুলটি করেছি। এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তোমরা এখন করছো। বাজারে ঘুরে ফিরে বেড়াচ্ছ, ইয়াং মানুষরা সবাই, মধ্যবয়সীরাও সবাই ঘুরে বেড়াচ্ছে। তা কারো কোনো চিন্তা নেই। পুলিশ গিয়ে কল করতেছে, জিজ্ঞাসা করতেছে, আটকাচ্ছে। রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম এখনো আছে। এটি কথা কি এগুলো ছিল? এই জায়গাটিতে কেন আমরা ভুলটি করবো? আমরা তো শিক্ষা নিতে পারতাম। আমাদের সামনে কত রকমের শিক্ষার ব্যাপার আছে, কই আমরা তো নিচ্ছি না। আমরা পরিষ্কার এই যে যুক্তরাষ্ট্রকে আমি বাংলাদেশের মানুষগুলোর জন্য চিৎকার করছি, কি লাভ? এই যে আমার সাথে এখন প্রায় 5 লক্ষ মানুষ দেখে, এগুলো লাভ কি? আপনারা তো শুনছেন না তো। আপনারা সকালবেলা গিয়ে বাজারে একটু চা খেয়ে আসি, ওয়াই? কই 71-এর পাক সেনারা আসলে তো আপনারা যেতেন না বাজারে। এখন করোনা এসেছে, চোখে দেখছেন না, এই জন্য যাই একটু হেঁটে আসি। এটির কি হবে বলুন? আপনি নিজে বাজার থেকে রোগী নিয়ে এসে বাসায় দিবেন, আপনার পরিবারের যে 8-10 জন সদস্য আছে বড় পরিবারের, সবাই কিন্তু লাইনে পড়ে গেল। ফলশ্রুতিতে এটি হবে 1 মাস পরে আপনারা কাঁদবেন। এটি ঠিক বলুন? এটি ঠিক নয়। সোশ্যাল ডিস্টেন্সিং আমরা তখন বলছি, আমরা পারিনি। বাংলাদেশের মতো জায়গায় আপনারা টাফ হতে হবে। শহরে একদম, গ্রামে, পাড়ায় পাড়ায় দল করে এগুলোকে বন্ধ করতে হবে। পুলিশ, সেনাবাহিনী এগুলো কেন করবে? তাদের কাজ এগুলো নাকি? আপনার কাছে আমার অনুরোধ। আরেকটি কথা আমি বলতে চাই, বাংলাদেশ একটি জায়গায় ভীষণভাবে এগিয়ে আছে। আমি এটি একদম হাত জোর করে বলতে পারি, ভীষণভাবে এগিয়ে আছে বাংলাদেশ টেস্টিং এর ব্যাপারে। 1 মাস আগে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 200টি টেস্ট হয়নি। নিউ ইয়র্কের কথা বলছি। আর কমিউনিটি ক্লিনিক গুলো আমরা যারা যেখানে আছি, 1 মাস আগে আমি একটিও পাই। সেখানে বাংলাদেশে এখন প্রতিদিন 2, 2.5, 3,000, 4,000 টেস্টিং হচ্ছে। তারা কোথা থেকে এত টেস্টিং কিট পেয়েছে জানি না, বাট আই এম ভেরি হ্যাপি ফর বাংলাদেশ যে তারা এত টেস্ট এখন করতে পারছে। তারা এই পর্যন্ত প্রিপেয়ার্ড, আমার কাছে মনে হয়েছে। আরেকটি জায়গায় প্রিপেয়ার্ড বাংলাদেশ সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর আজকে বক্তব্যটি দেখলাম। ডাক্তারদেরকে অনেক উনি চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী, কাজে মনোনিবেশ করানোর জন্য, তাদেরকে সম্মানের সাথে কাজে রাখার জন্য উনি উনার মতো চেষ্টা করছেন। একটি ভেরি ইন্টারেস্টিং, উনি প্রণোদনা দিয়েছেন ডাক্তারদের জন্য। এটি একটি অবাক হবার মতো কাণ্ড, যেটি আমি যুক্তরাষ্ট্রেও দেখিনি এখনো। আমরা অনেক রিস্ক নিয়ে কাজ করছি, এমনকি আমরা যারা কমিউনিটি ক্লিনিকে কাজ করি, তারা কাজ না করলে পয়সা পাবো না, অর্থাৎ আমাদের বেতন নাই হয়ে গিয়েছে গত 1 মাস। সেইখানে বাংলাদেশ সরকার প্রণোদনা দিচ্ছে ডাক্তার সাহেবদের জন্য।
অনেকে বলবেন ভাই আপনি আওয়ামী লীগ করেন, না এটি না, আমার অবজারভেশন থেকে আমি বলছি যে এটি বড় সাহসী ব্যাপার। উনি বলছেন যারা কাজ করছে আমি জানি, তাদের জন্য আলাদা প্রণোদনা দেব আমি। এটি তো একটি বড় সাহসের ব্যাপার বলে আমি মনে করি। ডাক্তার সাহেবদেরকে বলি আপনাদের কষ্ট আছে আমি জানি, আমি মানি আপনাদের কষ্ট আছে, আপনাদের কোনো ঢাল তলোয়ার নেই, আপনাদের উপর কোনো ইজ্জত নেই ভাই, এই মুহূর্তে সেইটির দিকে দেখা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের সরকার প্রধান বলছেন উনি আমাদের পাশে আছেন, যতটুকু পারবেন আপনারা মানুষের সামনে দাঁড়ান, এইটি কথা। অ্যাটলিস্ট 1 মাস পরে আমি যদি পেছন দিকে তাকাই, 1 মাস আগে আমি ডোনাল্ড ট্রাম্পকে কোনোদিনও দেখি নাই যে ডাক্তারদেরকে নিয়ে একটি কথা বলতে, তাকে এখনো দেখি নাই গত 1 মাস ডাক্তারদেরকে নিয়ে একটি কথা বলতে। হ্যাঁ, ডাক্তারদের কাজ ডাক্তাররা করতেছে, অসুবিধা কি, তার কথা হচ্ছে এরকম। আর সেখানে আমি প্রতি একদিন পরে দেখছি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলছেন। আমি একটু আশার আলো দেখতে পাচ্ছি এই জায়গাটিতে একটি, বিশেষ করে উনি যা বলছেন উনি মিন করেই বলছেন। 100 কোটি টাকা ডাক্তারদের জন্য প্রণোদনা, তাও টাকা ক্যাশ দেন, এগুলো এগুলো ভালো লক্ষণ আমি মনে করি। এনকারেজ করা হচ্ছে। তিনি যদি পারতেন কিছু ডাক্তারকে সামনে এনে পিঠ চাপড়ে গুড জব বাই, তোমাদের কথা আমি শুনবো, এটি যদি আরেকটু বলতেন, আমার মনে হয় ডাক্তাররা ঝাঁপ দিতেন একদম। আমার ধারণা উনি করছেন এবং করবেনও। সবকিছু তো আর সামনে দেখিয়ে করা হয় না, তাই না? আর ওনার জন্য নিরাপদও নয় এই মুহূর্তে মানুষের সামনে যাওয়া। তাই যাই বলছিলাম, আমি আসলে সত্যি আশাবাদী। বাংলাদেশের এই মুহূর্তে উপজেলা পর্যায়গুলোতে পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা চলে গিয়েছে, ইউনিয়ন পর্যায়ে চলে যাচ্ছে, তিনি বলেছেন। এই ব্যাপারটিতে আমি আশাবাদী, কিন্তু আমি একটু ভীত। আমাদের তো আর যুক্তরাষ্ট্রের মতো আইসিইউ গুলো নেই, ইন্টিগ্রেটেড ব্যবস্থা নাই উপরের লেভেলে। তাই আমি মনে করি যে এই জায়গাটি পর্যন্ত সরকার ভালো করেছে, এরপর এইখান থেকে মানুষের দায়িত্ব 1000 গুণ বেড়ে গেল। এই জায়গাটিতে আপনাদেরকে শক্ত হতে হবে মানুষ হিসেবে, এটি আমি আপনাদের কাছে হাত জোড় অনুরোধ করছি। এই জায়গাটিতে আপনারা নিয়ন্ত্রণ নিতে হবে, কারণ আমাদের হাসপাতাল ব্যবস্থাপনা অতটা উন্নত নয়, আইসিইউ নেই। আর একটু খারাপ ভাবে বলি, আপনার চোখের সামনে হয়তো দেখবেন নিকটাত্মীয়রা শ্বাস নিতে পারছে না, আইসিইউর কোনো ব্যবস্থা নেই। একটু ভেবে দেখতে পারেন, চোখের সামনে শ্বাস না নিতে প্রিয়জন চলে যাবে, সেই ঘটনার আগেই আমরা কেন নিয়ন্ত্রণ নিয়ে নেই না? চিন্তা করে দেখুন, এটি বড় ইম্পর্টেন্ট একটি ব্যাপার আমি মনে করি ব্যক্তিগতভাবে। নিয়ন্ত্রণ সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছেই। আমি বারবার আবার বলছি, রাস্তায় একান্ত প্রয়োজন না হলে কেউ বের হতে পারবেন না। মেসেজ একটাই, এইটাই, সোশ্যাল ডিস্টেন্সিং, নো বাহির যাওয়া যায়। আগামী 3টি সপ্তাহ দেখুন, চেষ্টা করুন, যদি পারা যায় ভালো, আর না হলে কি করবেন। সামনে রমজান আসছে, সবাইকে আমি অনুরোধ করব মেন্টালি প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা রমজানে এমনিও মানুষগুলো একটু বাহির হই কম, এবং রোজায় ফজিলত আমাদের উপর বেশি, আমাদের উপর আমাদের বিধাতাও নেক নজরে দেখবেন আমরা জানি। এই 2টি কারণে আমি একটু আশাবাদী হতে চাই রমজানে। তো রমজান আসতেও তো আরো 10টি দিন, না হয় এই 10টি দিন আমরা সেইভাবে কষ্ট করি, আর রোজার দিন তো এবার বাহির হওয়া যাবেই না। তো এটিতে একটি সুবিধা পাবো আমরা, আমি বিশ্বাস করি। কিন্তু রমজানে আমরা গরিব মানুষগুলো, পাশের যে গরিব মানুষগুলো আছে তাদের দিকে একটু তাকাতে হবে। যারা বিদেশে থাকেন তারাও এটি খেয়াল করতে হবে যে বিদেশ থেকে কিভাবে সাহায্য করা যায়। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, দেখুন এটি একটি বিশেষ মুহূর্ত। আমার ধারণা রমজান হলেও আমরা একটু তাদের দিকেও খেয়াল করতে হবে। অন্য ধর্মাবলম্বী মানুষ যারা গরিব আছেন তারা কি করবেন বলুন? যদি জাকাতের টাকা তাদেরকেও দেওয়া যায় সেরকম পরিচিতর মধ্যে, তাহলে দিবেন। যদি ধর্ম অ্যালাউ করে তাদের দিকে একটু নজর দিন, তারাও আমাদের সমাজের অংশ, এটি খুব ইম্পর্টেন্ট। তারা তো আমাদের বন্ধু,
আমাদের খেলার সাথী, আমাদের কাজের সাথী, তাদেরকে ছাড়াও কিন্তু আমরা এই সমাজটি তৈরি করতে পারবো না। তো মুসলিম প্রধান দেশ, কিন্তু তাদের দিকে একটু খেয়াল করতে হবে। আর যারা বহির্বিশ্বে আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আমি জানি এই মুহূর্তে টাকা পাঠানোটি একটি কঠিন চ্যালেঞ্জের ব্যাপার, তারপরও বলছি, কেউ যদি মনে করেন, আমি সাধারণত অনুদান এখনো খুব একটি নেইনি, কেউ যদি মনে করেন যে আমাদের একটি স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠা করেছি অনেকদিন আগে, এটির মাধ্যমে আমি বাংলাদেশে প্রজেক্টগুলো করি। আপনারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ দিতে চান, আপনি চাইলে আমাকে চেক লিখতে পারেন, আমাকে সেই প্রতিষ্ঠানের নামে। আমি নিজে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে চালাই, একদম গ্রামের লেভেলে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আমি অলরেডি আমার ছোট ভাইদেরকে বলে দিয়েছি, যারা ফিল্ড লেভেলে আছে, 1000 মানুষের রোজার সময়ে তাদের খাদ্য সামগ্রী আমরা দেব। অলরেডি তারা রেডি করছে। 6 লক্ষ বা 7 লক্ষ টাকা লাগবে হয়তো, চাল, ডাল, ছোলা, চিনি, এই সেগুলো আর কি। যাই হোক, তো ওরা বিনে পয়সায় কাজ করবে, আমি এখান থেকে দিব। তো অলরেডি টাকা ম্যানেজ হয়েছে। আমি অলরেডি দেশে আমার বন্ধু যিনি ব্যাংকে কাজ করেন তার ফেভার নিয়ে আমি টাকাটি নিচ্ছি, যদিও ব্যাংক বন্ধ। যুক্তরাষ্ট্রে অনেকে আমি জানি, আমার সাথে অনেকেই আছেন যারা ধনাঢ্য অথবা দেশে কিছু করতে চান, দিতে চান, কিন্তু এই মুহূর্তে পারছেন না। তারা যদি চান SMS করতে পারেন আমাকে, আমি অ্যাড্রেস বলে দিব কোথায় পাঠাবেন। যদি চান, আমি বলছি না আপনারা চাইতেই হবে, তারা যদি আটকে যান করতে পারেন আমাকে, আমি সাহায্য করবো এটির ব্যাপারে। সেলফোন নাম্বার আপনি যেখানে SMS করবেন সেটি হচ্ছে 718-844-3360। এখনো আবার বলছি 718-844-3360। শুধু ঠিকানাটি চাইবার জন্য, বা যদি মনে করেন এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি সম্পর্কে কিছু জানতে চান, SMS করবেন, আমি বলে দিব। এটির মাধ্যমে আপনাদের এই মুহূর্তে টাকা পাঠানোটা মুশকিল, আমি হয়তো একটু ইজি করে দিব। আর এটির মাধ্যমে আমি এই প্রতিষ্ঠানের মাধ্যমে এটি গরিবদের কাছে যাবে। এই পর্যন্তই। আসুন, কিছু প্রশ্ন নেই। আমি একটু কথা বেশি বলেছি, কিন্তু কথাগুলোর মধ্যে আজকে বেশ ইম্পর্টেন্ট কিছু কথা ছিল, যেগুলো আমি সারাদিনে মনে হয়েছে যে আপনাদের সামনে আনবো। তো মনে হয়েছে যে আমি এটির মাধ্যমে আপনাদেরকে আনবো। ইউটিউব ভিউয়ার যারা আছেন তারা চাইলে ফেসবুকে আসতে পারেন, আমি ওখান থেকে কিছু প্রশ্ন নিব এখন। আপাতত আপনাদের সাথে ইউটিউব ভিউয়ার, আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি। আসুন আমরা ফেসবুকের উত্তরগুলো নিই। ওকে, করোনা হয়ে যাওয়া যার যা দায়িত্ব। আচ্ছা, ফিরোজ খান, বাংলাদেশ করোনায় মানুষ কম মরবো তো না খেয়ে মরবে। এইভাবে বলা ঠিক না ভাইয়া, আমরা মরতে দিব না না খেয়ে। সত্যি কথা বলছি, আমরা বাঙালি জাতি, আমরা মরতে দেব না। সত্যি কথা, আমি আপনার চ্যালেঞ্জটুকু নিচ্ছি। আমি বিশ্বাস করি এই বাংলাদেশে না খেয়ে মানুষ মরবে না। 71-এ আমরা না খেয়ে মরিনি, 2020-এ মরতে দেব না, প্রমিস করছি ইনশাআল্লাহ। পিঙ্কি জামান, স্যার, প্রেগন্যান্সিতে করোনার ঝুঁকি কতটুকু? সাধারণ মানুষের মতোই। প্রথম দিকে বলা হচ্ছিল যে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এখন বলা হচ্ছে যে না, সাধারণ মানুষের যেই রকম ঝুঁকি আপনার প্রেগন্যান্সিতেও তাই। পানির মধ্যে করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে কিনা? হ্যাঁ, বেঁচে থাকতে পারে, 6 ঘন্টা বলা হচ্ছে। ফ্রিজের মধ্যে জীবাণু কতক্ষণ বেঁচে থাকে? হ্যাঁ, ফ্রিজের ব্যাপারে দেখি আমাদের মা বোনেরা খুব চিন্তা করছেন ইদানিং। আচ্ছা, ফ্রিজ নিয়ে আমি একটি ভিডিও বানাবো। ফ্রিজের মধ্যে অন্যান্য ভাইরাসের মতো এটি লম্বা সময় বাঁচতে পারে না। এই মহাদুর্যোগের শেষ কোথায়? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই দুর্যোগ আমাদেরকে 6 মাস ভোগাবে কমপক্ষে। ততদিনে হয়তো ঔষধ কিছুটা আমরা ডিরেকশন পাবো,
ততদিনে কিছুটা বাতি আমরা দেখতে পাবো। চীনে দেখুন সব সেট হয়ে গিয়েছিল, আবার একটি রিবাউন্ড আসতে শুরু করেছে, অর্থাৎ 60% মানুষের হয়েছে, আর 10 থেকে 15% হবে এখন। ঠিক সেইটি যুক্তরাষ্ট্রে হবে, ঠিক সেইটি বাংলাদেশেও হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। সো এই চলার টুকু কতদিন চলবে? আমার মনে হচ্ছে 2020 পুরোটাই যাবে। শাহিন আহমেদ খান লিখেছেন, স্যার আমাদের সিলেটে একজন মহিলার সিজার হওয়ার পরে তার করোনা পজিটিভ আসছে, কারণ মহিলাটি যখন মেডিকেলে ভর্তি হয়েছে। হ্যাঁ, এটি বললাম, আমরা কেউ আগে লক্ষণ বলতে চাই না, আমরা সবাই জানি। তাই বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি ডাক্তার ভাইদেরকে বলছি, আপনারা যত রোগী দেখবেন সব করোনা রোগী ধরে নিতে হবে, সেইভাবে প্রোটেকশন নেবেন। প্রতিটি রোগী যাওয়া মাত্র এই মুহূর্তে ব্লাড প্রেশার চেক করতেই হবে, সেটি আমি বিশ্বাস করতে চাই না। একান্তই ব্লাড প্রেশার চেক করতে হলে করবেন, না হলে নয়। প্রত্যেকের গলার ভিতরে দেখতে হবে, সেটি এই মুহূর্তে নয়। একটু সাবধানিত হন। কেউ যদি পায়ে ব্যথা নিয়ে আসে, পায়ে ব্যথা দেখে ছেড়ে দিন। গলার মধ্যে এখন হাত দেবার সময় নয়। ব্যাপারটি সবাই নিতে হবে বলে আমি বিশ্বাস করি। রেদওয়ান আহমেদ, ঢাকার কেরানীগঞ্জ থেকে দেখছি আমার এলাকায় 3 জন করোনা রোগী, কিন্তু তাদের ফ্যামিলি কোয়ারেন্টাইন মানছে না। হ্যাঁ, এই জায়গাটিতে মুশকিল। একজন করোনা রোগী প্রায় 80 জন মানুষকে, 80 থেকে 120 জন মানুষকে দিয়ে যায়। এই জায়গাটিতে আমাদের ভুল, আমরা মানতে চাই না। বাসাতে বের না হলেও কি করোনা হতে পারে না? আপনারা সবাই মিলে যদি একটি বাসায় 4 জন থাকেন, 2 মাস বাসায় থাকেন, করোনা হবে না তো? বারবার ঘর পরিষ্কার করতে হবে? হ্যাঁ, করা উচিত। রোমা দত্ত লিখেছেন, স্যার হ্যান্ড স্যানিটাইজার একবার হাতে মাখলে কতক্ষণ কাজ করে? একটি হ্যান্ড স্যানিটাইজার আপনি 18 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, যদি সেই হাত দিয়ে কোনো কিছু না ধরেন। কিন্তু মুশকিল হচ্ছে এই হাতটি তো ঠিক 10 মিনিট পরে আমি আবার এরকম করবো, দ্যাটস ইট, আবার হাত ধুতে হবে। আমি 5 মিনিট পরে এরকম করব, আবার হাত ধুতে হবে। 8 মিনিট পরে আবার এরকম করলাম, আবার হাত ধুতে হবে। এইটি হচ্ছে নিয়ম। এগুলো সব ভাইরাসে আক্রান্ত। সুস্থ থাকুন বা অসুস্থ থাকুন। নন্দিতা ভট্টাচার্য, ভাইয়া নমস্কার, আমি কানাডা থাকি। হ্যাঁ, আপনাকে আমি চিনতে পারি, প্রতিদিন আসেন। আমার এখন প্রেগনেন্ট, আর আমার ডায়াবেটিস পাইছে এখন। যদি আমার করোনা হয়, বেবি এর কি প্রবলেম হবে? সেইভাবে চিন্তা করবেন না আপু, চিন্তা করবেন না। বেবি সুরক্ষিত থাকবে, আপনি যতক্ষণ সুরক্ষিত থাকবেন। বেবির উপর প্রেশার প্রভাব অতটা নয়। তারপরও পজিটিভ থাকুন আপু, আপনি পজিটিভ থাকলে বেবিও পজিটিভ থাকবে। রিমি বাসার, স্যার আমি বাংলাদেশের ঢাকা থেকে দেখছি, প্লিজ আমার একটা কোয়েশ্চেনের উত্তর দিবেন। আপনি বাজার সম্পর্কে বলছেন, বাট আমি গত 10 দিন আগে বাজার নিয়ে আসি, ফিশ মিট গুলো না ধুয়ে ফ্রিজে রেখেছি। না, ফ্রিজে একেবারে ফ্রিজারে রাখলে তো অসুবিধা হবে না, ঠিক হয়ে গেছে আপু এটা এতদিনে। এমদাদুল হকলে, আমার বন্ধু 1 মাস যাবত শুকনো কাশি, কি করব? শুকনো কাশি 1 মাস এটি করোনার লক্ষণ নয়। জ্বর আসতে হবে, সাথে আরো কিছু লক্ষণ। তানজিন ইয়াসমিন, আমি বাজার করার পরে ওগুলো বাজার নিয়ে গতকাল বলছি তো আপু, ওটা একটু দেখুন। স্যার যারা ডিশ কেবলে কর্মরত, তারা এই মুহূর্তে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, আপনারা রিস্কে আছেন। ঠিক আছে ভাইয়া, কাজের জন্য এখন নিজের জীবনটিকে উৎসর্গ করবেন না। You have to be strong and safe. Yes, মিজান কাজী লিখেছেন, your family and our community need you more than anyone else. আমাকে বলছেন না সবাইকে, মিজান ভাই? হ্যাঁ, সবাইকে বলছি স্ট্রং এবং স্ট্রং থাকতে হবে মানসিকভাবে। এটি কিন্তু একটি মানসিক যুদ্ধ বটে, সবার বলছি। করোনা মানেই মৃত্যু নয়, আপনাদের সবাইকে আমি বারবার বলছি, করোনা মানেই যে মৃত্যু তা নয়। অনলি 5.5% মানুষ মৃত্যুবরণ করে করোনায়, তার মধ্যে বেশিরভাগের শরীর এমনিতেই খারাপ ছিল। আর আমরা বাকি 95% যারা আছি সবাই এমনি মরে যাচ্ছি করোনা শুনতে শুনতে। এই জায়গাটিতে আমরা একটি বড় ভুল করছি, মনস্তাত্ত্বিক যুদ্ধের জায়গাটিতে আমরা হেরে যাচ্ছি। 71-এ যুদ্ধ করেছি আমরা, অথচ আমরা পাক সেনাবাহিনী বলে রক্ত আগুন জ্বলতো, আর এখন করোনা বললে আমরা রক্ত হিম হয়ে যায়। এইটি কেন হবে? এইটি কেন হবে? আমরা তো এর চেয়ে অনেক বড় বড় যুদ্ধ করে এসেছি। এই জায়গাটিতেই আমার আপনাদের সাথে একটু কষ্ট লাগে। আপনারা সবাই শক্ত হতে হবে।
মাসুদ রানা, সত্যি স্যার, কথাটা শুনে কান্না এসে গেল। সত্যি, হ্যাঁ, আমি যে ঘটনাগুলো বলেছি ভাই, আমি আজকে সারাটা দিন আমার মনটা খারাপ, বিকাল থেকে আমার মন অনেক খারাপ। আজকে যে হাসপাতালগুলো নিয়ে যে ঘটনা ঘটলো, আমি ভুলতে পারবো না। আমার এই মেডিকেল জীবনে এটি একটি কঠিন অধ্যায়। বাসায় জানালা দরজা এটি বলেছি। তানি, স্যার আমার দুইটা প্রশ্ন, সার্জিক্যাল মাস্কগুলোকে জীবাণুমুক্ত করতে হবে? না আপু, জীবাণুমুক্ত পরা যাবে না, এটি হয় না। মাস্কের সংকটের কারণে আমি একবার ব্যবহারের পর ডিটারজেন্ট মিশ্রিত মাস্ক করা যায় না আপু, এইভাবে দ্বিতীয়বার করা যায় না। পানিতে স্যাভলন লিকুইড মিশ্রিত করে বাড়ির চারপাশে ব্লিচ মিশ্রিত পানি দিয়ে চারপাশ আপনি মুছতে পারেন, স্যাভলন নয়। ঠিক আছে আপু, তানিয়া আপু। স্যার, একটি হৃদয় বিরোধী, এটা সত্য, রোগীকে একা থাকতেই হবে। কি কষ্ট, দুঃখজনক। হ্যাঁ, আমি এইটির একটি ঘটনা বলি। রোগীকে একা থাকতেই হবে। কয়দিন আগে একটি ইন্টারভিউ দেখছিলাম, একটি ইয়াং বাংলাদেশি, হয়তো 25 হবে, রুমমেট নিয়ে থাকে, 3টি রুমে 3 জন। সে একা থাকে, তাকে ডাক্তার ফোনে কথা হচ্ছিল, ফোনে কথা বলার পরে সে বলল যে তার করোনা সিমটম আছে, তুমি বাসায় থাকো। তিনি স্ট্রং মহিলা বলেই তো স্ট্রং, মহিলারা ভেরি টাফ, পুরুষরা বরঞ্চ ভেঙে যায়। যা বলছিলাম, সেই মেয়েটি বাড়িতে একা 3টি সপ্তাহ একটি রুমে আবদ্ধ হয়ে শুয়ে রইল। তার রুমমেটরা, বন্ধু বান্ধবরা দরজার কাছে খাবার দিয়ে আসতো, সে খাবারটি ভিতরে নিয়ে রাখতো, আর ময়লা যখন ফেলতে হবে প্যাকেট করে সে সামনে রেখে দিত, তার বন্ধু বান্ধব নিয়ে যেত। সে 3টি সপ্তাহ একটি রুমে আবদ্ধ ছিল। সে বলছে, আমি মনে হচ্ছে মরে যাব, কিন্তু আমি মাটি কামড়ে রুমে বসেছিলাম। এই যুদ্ধগুলো থেকে শিখতে হবে, আপনাদের সবাইকে। এই মেয়েটির উদাহরণ থেকে শিখুন। এই যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এটি একটি বড় শিক্ষা সবার জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ, এই মাটি কামড়ে পড়ে থাকার ব্যাপারটি শিখুন। একটি রুমে আবদ্ধ হয়ে 3টি সপ্তাহ, তার বাবা মাও কেউ ছিল না, তার বন্ধু ছিল, বন্ধু বান্ধব ছিল। সে বলছিল, প্রতি রাতেই আমি মৃত্যু দেখছিলাম। কেমনে হবে বলুন? শিখতে হবে এটি থেকে। এই উদাহরণটি আমার জন্য একটি বড় উদাহরণ। আমি বলবো আপনাদেরকে আরো ঘটনা আমার লাইফের 3 সপ্তাহ পরে। আমার অফিস বন্ধ, আমার স্ত্রী একজন নার্স অফ বিএসএসএম এ, ওকে অফিস করতে হচ্ছে। আমি ওকে সাহস দিচ্ছি, হ্যাঁ দিবেন, তারা এই মুহূর্তের মুক্তির যোদ্ধা, তাদেরকে সামনে এগিয়ে দিতেই হবে, তারা যা চাইবে তাই করতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমি সবাই বলি, স্বাস্থ্যকর্মীদের প্রতি, আইন শৃঙ্খলা ভাইদের প্রতি, সামরিক ভাইদের প্রতি, আপনারা প্লিজ সদয়। তারা মানুষ, আপনাদের চোখে হয়তো তারা কসাই, অনেকের চোখে, কিন্তু এই মুহূর্তে আপনারা মেহেরবানি করে তাদের পাশে দাঁড়ান। তাদেরকে খুব সহজে আমরা ভুল বুঝি। যেই ছেলেটি মাত্র পাশ করেছে, তার ট্রেনিং শেষ হলো, আপনি জানেন তার বেতন অনেক বাড়ির ড্রাইভার থেকেও কম, কিন্তু সে কিন্তু এই করোনা রোগীদের সম্মুখ সারিতে থাকবে, সে কিন্তু সবার আগে ধরা খাবে। কথা চিন্তা করি আমরা, চিন্তা করুন, এই ব্যাপারটি ভাবতেই হবে আমাদেরকে। সোলামান ভাই, আমি 2 মিনিট পরে কল দিচ্ছি, লাইভে আছি। তো এই ব্যাপারগুলো একটু ভাবুন, তাদের প্রতি মানবিক হন। আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, তাদের সাথে আমাদের যে মনোমালিন্য, কষ্ট, এটি না হয় পরে কথা বলবো। এই 2টি মাস বা 1টি মাস আমরা দেই না তাদেরকে একটু সম্মান, সেটি যে কোনো ধরনের স্বাস্থ্যকর্মী হোক, হাসপাতালের দারোয়ানি হোক না, তাদেরকে একটি চা খাওয়াই, অথবা এলাকায় যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদেরকে একটি বালা, আমরা চলুন ভালো মন্দ খাবার দিই, তাদের সাথে সেলিব্রেট করি যে তোমরা আমাদের সাথে আছো, আমরা জানি। তাদের মোরালটি উঁচুতে রাখা তো আমাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধের সময় আমরা
মুক্তিযোদ্ধাদের একটি বেলা খাওয়াই নেই বলুন? তখন কি আমরা সবাই বড়লোক ছিলাম? সেই পান্তাভাতই তো তারা খেয়েছে। এখন কি আমাদের ডাক্তার মশাইরা বলে আপনাদেরকে বিরিয়ানি দিতে হবে? না, তারা চায় একটু সম্মান। সারাটা দিন তারা হাসপাতালে থাকে, সেখান থেকে তারা হোটেলে গিয়ে থাকে বা ডরমেটরিতে হোস্টেলে থাকে। এখন আমি জানি তাদের পরিবারটির কি হচ্ছে, আপনারা একটু খবর নিন। এই ছোট ছোট জিনিসগুলা, আমরা বাংলাদেশিরা তো ভালোবাসা করা মানুষ। এই মুহূর্তে না হয় এই মুক্তির যোদ্ধাদের পাশে দাঁড়াই, সেটি হাসপাতালের দারোয়ান হোক, নার্স হোক, ডাক্তার হোক, কম্পাউন্ডার হোক, সামরিক বাহিনী, পুলিশ হোক। মোড়ের যে পুলিশটি দাঁড়িয়েছে তাকে একটি পানি অফার করুন। আমি বলছি না যে আপনারা তাদেরকে কারি টাকা দেন, শুধু একটু পানি অফার করুন আর থ্যাংক ইউ বলুন। আমাদেরকে এই যুদ্ধে জিততেই হবে। আমাদের চয়েস একটি, আমরা খুশি মনে জিততে চাই। সবাই যে যেখানে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল সকালে আমি, যেহেতু বাংলাদেশে করোনা ছুঁই ছুঁই করছে, আমি অল্প কথায় কিছু প্রাথমিক চিকিৎসার কয়েকটি পয়েন্ট বলবো, যেন এই মুহূর্তে এই কথাগুলো অনেকে জানেন। তারপরও বাংলাদেশি মানুষদের জন্য আগামীকাল সকালে আমি এই করোনা প্রাথমিক চিকিৎসা কি সেটি নিয়ে কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর খন্দকার ফেরদৌস, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি। আসসালামু আলাইকুম, শেয়ার দিন।